নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবী বিরচিত সামাজিক উপন্যাস প্রথম প্রতিশ্রুতির ১৬ নম্বর পর্ব। বসেছে কাব্যপাঠের আসর, ঋতুরঙ্গ কাব্য। বর্ষাখণ্ড শেষ করে প্রকৃতি দেবী সবেমাত্র শরৎখণ্ডের মলাটখানি খুলে ধরেছেন। তার ভিতরের শ্লোক পড়তে বাকি। এখনো আকাশের বনে শুরু হয়নি শ্বেত চামড়ের ব্যজন রীতি। শুধু ভোরের বাতাসে লেগেছে অকারণ পুলকের স্পন্দন। শুধু আকাশের নীলে দর্শনের স্বচ্ছতা, পাখিদের শিশে উল্লাসের তীক্ষ্ণতা। দেবী অনন্তকাল ধরে এই কাব্য আবৃত্তি করে চলেছেন। শেষ লাইনের পরেই আবার গোড়ার লাইন। তবু সে কাব্য পূর্ণ হয়ে যায়নি, পূর্ণ হয়ে যায় না। অনন্তকালের মানুষের কাছে বই নিয়ে আসে আশার বাণী, প্রত্যাশার স্বপ্ন, উৎসাহের সুর। উৎসবের জোয়ার লেগেছে বাংলার গ্রামে গ্রামে। প্রতীক্ষার উৎসাহ। মা দুর্গা আসছেন বাপের বাড়ি, কৈলাস থেকে মর্তলোকে। এ কথা গল্পকথা নয়, বাংলার অন্তরের সত্য বিশ্বাসের কথা। বৎসরান্তে মা মাতৃরূপে আর কন্যারূপের সমন্বয় সাধন করে নেমে আসেন মাটি মায়ের কোলে। এসে মায়ের কাছে সুখ দুঃখের কথা কন, বিদায়কালে চোখের জল ফেলেন। এ কথা কি অবিশ্বাসের? দেবতার সঙ্গে আত্মীয়তার বন্ধন পাতিয়ে দেবতাকে ঘরের লোক করে নিয়েই তো বাঙালির ঘরকন্যা। তাই তারা শিবের বিয়ে দেয়, ইতু মনসার সাধ দেয়, ভাদুকে সোহাগ করে, আর পার্বতীকে প্রতিগৃহে পাঠাতে চোখের জলে বুক ভাসায়। আর সবাই তবু দেবদেবী। উমা ঘরের মেয়ে, মহিমায় তার সহস্র নাম থাকে, আসল নাম যে নোমা নামটি। শরৎ পড়তেই ভিখারি বৈষ্ণব ধরা, সেই কথা স্মরণ করিয়ে দিতে যায় খঞ্জনির তালে তালে। আর মা উমা শশী, নির্মুখ শশী, দিবনিশি আছি আশায় আশায়। হয়তো একটি গ্রামে একটিমাত্র ভগবানের বাড়িতেই, ভাগ্যবানের বাড়িতেই কন্যারূপিণী জগন্মাতার পদার্পণ ঘটবে। কিন্তু গ্রামের প্রতিটি ঘরের অন্তর্বিনায় বাজছে আগমনীর সুর। এবার আশ্বিনের প্রথম দিকেই পুজো। ভাদ্র পড়তে পড়তেই সাজ সাজ রব। সংসারের নিত্য রান্না খাওয়া বাদে অন্য সব কিছুতেই যে করা চাই মাসখানিকের মতো আয়োজন। পুজোর মাসে তো আর কেউ মুড়ি ভাজবে না, চিড়ে কুটবে না, মুড়কি রাখবে না, পকান্ন রাখবে না, মেটে ঘরের দেয়াল নিকোবে না। এমনকি সলতে পাকানো, সুপুরি কাটা, নারকেল কাটি, চাঁচা সবই সেরে রাখতে হবে দেবীপক্ষ পড়ার আগে। কোজাগরির পর আবার এসব কাজ হাতে নেওয়া, আবার কাঁধায় ফোর তোলা, আর তার সঙ্গে সদ্য বিগত উৎসবের স্মৃতির মন্থন। ভাদ্র মাসে শুধু যে আগমনীর প্রস্তুতি তাও তো নয়, বর্ষার পর যে অনেক কাজ এসে জোটে গেরস্থের মেয়েদের। স্যাঁতস্যাঁতে বিছানা কাঁথা, তোরঙ্গে তোলা কাপড় চাদর, ভাঁড়ারের সম্বৎসরের মজুদ, বড়ি আচার মশলাপাতি, ডাল কড়াই, সব কিছুকে টেনে ভাদুরে রোদ খাওয়ানো তো কম কাজ নয়। ভুবনেশ্বরীর মা নেই, ভাজেরাই সংসারে গিন্নি। কদিন থেকে দুপুর ভোর এই কর্মকাণ্ড নিয়ে হিমশিম খাচ্ছে তারা। আজ পড়েছে নাড়ু নিয়ে। হাঁড়ি ভর্তি মুগের নাড়ু, নারকেলের নাড়ু ও মাচায় তুলে রাখতে পারলে মাসখানেকের মতো জলপানের দায় নিশ্চিন্তে। আর পুজোর মাসে ছেলেপুলের হাতে পাতে দুটো ভালো মন্দ দিতেও হয়। ভুবনেশ্বরীর বড় ভাজ নিভারনি জোর হাতে নারকেল কুটছিল, আর ছোট ভাজ সুকুমারী জাঁতা ঘুরিয়ে মুখ ভাঙছিল। হঠাৎ উঠোনের দরজায় শিকল নড়ে উঠল। এই দেখো কাজের সময় গুরু কামাই। নিভারিণী নিচু গলায় বলল, কে আবার এখন বেড়াতে এলো কাজ বন্ধ করতে? নে ছোট বউ, ওঠ, দুয়ার খোল। সুকুমারীর অবশ্য মনোভাবটা ঠিক বড় জায়ের সমর্থক নয়। একঘেয়ে কাজ করতে করতে বাইরের হাওয়া একটু ভালোই লাগে তার। নিভারিণী কিন্তু যদি একটু গল্প গাছা করতে জানে, মুখ বুঝে খালি কাজ কাজ। দরজা খুলেই সুকুমারী উল্লাসধ্বনি করে ওঠে, হুমা কি আশ্চর্য! পূবের সূর্য কি পশ্চিমে উঠেছে? না আজ আর না, যার মুখ কখনো দেখিনি তার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। এহেন সংলাপে নিভারিণীও বেজার মুখ কৌতূহলে সরস হয়। সে মুখ বাড়িয়ে বলে, কে এলো গো? কার সঙ্গে এত রসেলা? এই যে ডুমুরের ফুল ঠাকুরজি,
বলে সুকুমারী তাড়াতাড়ি ননদের পা ধোবার জল আনতে ছোটে। ভুবনেশ্বরী মুখের ঘোমটা নামিয়ে দেওয়ায় বসে পড়ে ধুলো পা ছড়িয়ে। ভাত দরের কড়া রোদে তার ফর্সা মুখ লাল টকটকে হয়ে উঠেছে। ঘোমটা দেওয়ার দরুন চুলের গোড়া থেকে গলার খাঁজে ঘাম জড়াচ্ছে। এমন করে ভরা রোদে হেঁটে আসা ভুবনেশ্বরীর পক্ষে সত্যি অভাবনীয় ঘটনা। একে তো আশাই তার কম, তাছাড়া যদি তার বাসনা প্রকাশ করে পালকি পাঠিয়ে দেন রামকালী। যদিও এর জন্য বাড়ির আর পাঁচজন টেস্ট টিটকেট দিতে ছাড়ে না। পাড়ার সমবয়সী বউরা বলে বাদশার বেগম, তবু রামকালীর নির্দেশ মেনে চলতেই হয়। কিন্তু আজ ব্যাপারটা কি? পা ধোবার জল আর গামছায় গিয়ে দিয়ে একজন ঝালর বসানো হাত পাখা দিয়ে ননদকে বাতাস করতে থাকে সুকুমারী। একে তো গুরুজন, তাই আবার বড়লোকের ঘর নেই। কার সঙ্গে এলে? নিভারিণী প্রশ্ন করে। ভুবনেশ্বরী কিন্তু সে কথার উত্তরের আগেই বলে ওঠে, পাখায় ঝালর বসিয়েছে কে গো? কে আবার? ছোট গিন্নি। নিভারিণী অগ্রাহ্যে মুখ বাঁকিয়ে বলে, রাত দিন যিনি সংসারের সব বাদে বাহার কাটছেন। শূন্য সুকুমারীর মুখটা শূন্য হয়ে যায়। ভুবনেশ্বরী তাড়াতাড়ি বলে, তা বাহার কাটা তো ভালোই, কেমন খাসা দেখাচ্ছে। ওকে। নিভারিণী এবার মুখ বাঁকায়। এখন অবধি তো গায়ে দোয়াতে শিখল না, কুড়ো পা ছাড়াতে শিখল না। ঢেঁকিশালি গিয়ে যার অঙ্গ, তা দেখো তো বুঝবে। না দিতে পার, না পারে পাট দিতে, না পারে হাতে হাতে নেড়ে দিতে। পাড়া পড়শিকে তোয়াজ করে ডেকে এনে কাজ উদ্ধার করতে হয়। আসল কাজ চুলোই দিয়ে ভাঁড়ারের হাঁড়ি কলসির গায়ে চিত্তির কেটে, শিকের দড়িতে কড়ির থোপনা গেঁথে, আর পাখার পাড়ে ঝালর ঝালর বসিয়ে স্বর্গের সিঁড়ি হবে। ভুবনেশ্বরী দেখে হিতে বিপরীত। এই সূত্র ধরে নিভারিণী আরও কোথায় গিয়ে পৌঁছাবে কে জানে। তাহলে তো আসল কাজ মাটি। আজ ছোট ভাজকেই যে আজ তার দরকার। তবু ভুবনেশ্বরী আবার একটা ভুল চালই করে ফেলে। বসে এই জন্যই সে নিচুতলায় নিন্দাবাদ করে বসে। এই জন্যই সে নিচুতলাদের নিন্দাবাদ করে অপরওয়ালাদের প্রসন্ন রাখায় যে চিরন্তন কৌশল, সেই কৌশলটা তার ভালো আয়ত্ত নেই বলেই। নিজের বাড়িতে তো সেই ভয়ে সে কথাই কয় না সহজে। দেখে ঘোমটা আর নীরবতা অনেক বিপদের রক্ষক। কিন্তু এটা নাকি ভুবনেশ্বরীর বাপের বাড়ি, তাই সাহসে ভর করে বলে বসে, কেন বাপু, এই তো বেশ ভালো ভাজছে, মুড়ি ভাজতেও পারে। এত বড় একখানা শহরের মেয়ে আর কত পারবে? তা বটে। নিভারিণী একটা উত্তর বিশ্বাস করে ফেলে। শহর কখনো চোখে দেখিনি, তার মর্মও জানিনি। ঘর সংসারই বুঝি। আর বুঝি মেয়ে মানুষের, যেখানে হেরে গেলে লজ্জায় মাথা কাটা যায়। বসো একটু, গুড়ের পানা করে আনি, রোদে এসেছো। রোদের সময় ঘরে কিছু না থাক, আগ গুড় জলে গুলে তাতে পাতিলেবুর রস মিশিয়ে খাওয়ার রেওয়াজ এদিকে আসে। নিভারিণীর মগজে এই সহজটাই আসে, কিন্তু সুকুমারীর ওই গুড়ের পানা জিনিসটায় বিষম বিতৃষ্ণা। তাই সে বড়জয়ের ওপর কথা কওয়া রূপ অসমসাহসিক কাজটাও করে বসে ননদের প্রতি সমী হয়। অসংকোচে বলে ফেলে, কেন দিদি, মিছরি নারকেল গাছের ডাবে তো পাড়ানো আছে ঘরে। রয়েছে, সেটা নিভারিণীর মনে ছিল না, কিন্তু মনে পড়িয়ে দেওয়ার অপদস্থের একশেষ হয়ে যায় সে। কে জানে ননদ কি মনে করলো কিনা। ইচ্ছে করে ডাবের কথাটা বিস্মৃত হয়েছে সে। এই ছোট বউটা দেখতে ভালো মানুষ হলে কি হবে, টিপে ভান। কিন্তু এক্ষেত্রে নিভারিণীর মনের রাগ মনে চেপে হাসতেই হয়, হেসে বলতেই হয়, তাই দেখো ভাগ্যেস মনে করিলি ছোট বউ। আমার অমনমতির ধুলো মনি হয়েছে আজকাল, বুঝলে ঠাকুরজি। ঠাকুর জামাইয়ের কাছ থেকে এবার একটা স্মৃতিশক্তির ওষুধ খেতে হবে। তা যা তবে ছোট বউ, দুটো ডাব কেটে আনগে। আহা, এত কেন ব্যস্ত হচ্ছ বড় বউ? ভুবনেশ্বরীর আকারণে গলা নামিয়ে বলে, আমি এসেছি বিশেষ একটা দরকারে পড়ে, এক্ষুনি চলে যেতে হবে। ও মা, শোনো কথা, এক্ষুনি চলে যেতে হবে কি গো? কি এমন বিশেষ দরকার পড়লো? এলেই বা কার সঙ্গে, যাবেই বা কার সঙ্গে? একা নাকি? একা? ভুবনেশ্বরী হেসে ওঠে। সে আর এ কাঠামোয় হবে না। এসেছি পিসশাশুড়ির সঙ্গে। দূর থেকে আমাকে ছেড়ে দিয়ে গেলেন, বললেন ফিরতি মুখে ডাক দিয়ে নিয়ে যাবেন। চুপিসারে চলে এসেছি, আর ঘরে কেউ জানে না। ঠাকুর জামাই? নিভারিণী সরহস্যের হাসি হেসে বলে। ভুবনেশ্বরী নিভারিণী ঠাকুর জামাইয়ের প্রসঙ্গে মাথার খবরটা একটু টেনে বলে, তিনি তো ভিন গায়ে গেছেন রুগী দেখতে, নইলে আর এত বুকের পাটা নিতান্ত করে
পড়েই আসা। পীর শাশুড়ি সইয়ের বাড়ি আসছেন শুনে খুব আপত্তি করলাম। বলি, ওই পথ দিয়েই তো যাবে পিসিমা, তা সেদিকে ভালো করেছেন মানুষটা, কেউ স্মরণ নিলে তাকে বুক দিয়ে আটলাম। তা কাজটা কি? এবার ভুবনেশ্বরী থতমত খায়। কাজটা কি সেটা নিভারিণীর সামনে বলা সঙ্গত কি না এতক্ষণে খেয়াল হয়। আসলে এসেছে সুকুমারের কাছে একখণ্ড লেখা কাগজ নিয়ে। যে কাগজের হিজিবিজি লেখাগুলো এক দুর্বোধ্য ভ্রুকুটি হেনে তার দিকে ক্রমাগত তাকিয়ে আছে আজ কদিন থেকে। সত্যবতীর লেখা একখণ্ড কাগজ। জিনিসটা ভুবনেশ্বরীকে ভাবিয়ে তুলেছে। ঘরের কোণে ঘাড় গুঁজে ছিল সত্যবতী। হঠাৎ বুঝি দালানে কুমোর এলো, তাই বার্তা পেয়ে ছুটে চলে গিয়েছিল নেড়ুপুণ্যি আরও কচু কাচাদের সঙ্গে। কাগজখানা চৌকিতে পাতা শীতল পাটির তলায় গুঁজে রেখে ভুবনেশ্বরী কৌতূহল পরবশ হয়ে পাতাটি ঈষৎ উঁচু করে তুলে দেখতে গিয়েছিল। এমন কেমন আখর সত্যর হাতে, কিন্তু দেখতে গিয়ে স্তম্ভিত হয়ে গেল। গোটা গোটা আখরে ঠিক পদ্মের ছাদে কি লিখছিল সত্য? নকল করছিল, কিন্তু নকল করবে যদি তো সামনে বই খোলা কই? সর্বনেশে মেয়ে নিজেই বয়ার বাঁধছে নাকি? তার বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল ভুবনেশ্বরী। কিন্তু কাকে দেখিয়ে রহস্যের মীমাংসা করবে? রামকালকে তার বড় ভয়। রাসুকে বলতে গেলে পাঁচ কান হবার সম্ভাবনা। তাছাড়া বাড়িতে আর যারা লিখন পাঠক কম, সকলেই ভুবনেশ্বরীর শ্বশুর ভাসুর ভেবে আর কুল কিনারা পাচ্ছিল না বেচারা। তারপর সহসাই মনে পড়ল সুকুমারীর কথা। সুকুমারী পড়তে জানে। বামাংশটা সরিয়ে সুকুমারীর কাছে আসার তাল খুঁজছিল সে দুদিন থেকে। আর চোখে দেখেছে সত্য এক সময় শীতলপাটি উল্টে লণ্ডভণ্ড করে খোঁজাখুঁজি করেছে, আবার ধুত্তর বলে নতুন কাগজ নিয়ে বসেছে। সে কাগজে আর কোন রহস্যের রেখা এঁকেছে সত্য, সে কথা ভুবনেশ্বরীর অজ্ঞাত। জিজ্ঞাসা করতে গেলে সত্য মারমুখী হয়। বাড়ির লোকের জ্বালায় যে একদণ্ড নিরিবিলিতে বসবার জন্যই তার, একথা স্পষ্ট গলায় ঘোষণা করতে বাধে না সত্যবতী। অতএব এইটুকুটুকুই ভরসা। ঘাড় গুঁজে গুঁজে কি এত লিখে যে জানার জন্য মায়ের মন সদা নানা কারণেই ব্যাকুল হয়। ব্যাকুল হয় কৌতূহলে, ব্যাকুল হয় নানা আশঙ্কায়। সত্যকে যে শ্বশুর বাড়ি যেতে হবে। হায়, সত্য যদি ভুবনেশ্বরীর মেয়ে না হয়ে ছেলে হতো, বাপের উপযুক্তই হতো। কিন্তু ভুবনেশ্বরীর কপালে এক তরকারি নুনে বিষ, একটা সন্তান, তাও মেয়ে। কি গোঠা করছি, বাক্যি বক্কি নেই কেন? নিভারিণী অবাক হয়, এত কোনটা কিসের? গরিব ননদ হয়ে গরিব ননদ নয় যে আশঙ্কা করবে ধার চাইতে এসেছে ভাজের কাছে। আর চেপে রাখা চলে না। ঢোক গেলে বলতেই হয় ভুবনেশ্বরীকে, এসেছিলাম ছোট বউয়ের কাছে, একটা কাগজ পড়ানোর দরকার ছিল। কাগজ? নিভার নিয়ে আকাশ থেকে পড়ে। কাগজ কিসের? কোন পাট্টা কোবালা নাকি? না না, ওমা সে কি! আমি সেসব পাবো কোথায়? এই একটু চিঠির মতন। চিঠির মতন? সেটা আবার কি বস্তু ঠাকুরছি? আর সে পড়ানোর লোক তো তোমার বাড়ি হাঁটকে একটা পুরুষ বেটা ছেলে কাউকে পেলে না, সাত পাড়া নিয়ে একটা মেয়ে মাগির কাছে পড়াতে এলে? কিছু গোপন বুঝি? সুকুমারী গিয়াছে ডাব কাটতে। ভুবনেশ্বরী অসহায়ভাবে একবার এদিকে একবার ওদিকে সহসায় দ্বিধা ছেড়ে পড়ে পড়লে। কি যে বলো বড় বউ, গোপন আবার কি? এই সত্যর একটু লেখা। বলি, অষ্টপ্রহর কি যে এতে লেখে, বসে দেখি তো। বাড়িতে কাউকে দেখলে রসাতল করবে মেয়ে। নিভারিণীর কানে আসতে বাকি ছিল না। সত্য লেখাপড়া করছে, তবু অজ্ঞের ভানে বলে, বলো কি ঠাকুরছি, সত্য কি তার ছোট মামির মতো লেখাপড়া করছে? কালে কালে হলো কি? বলি, মেয়ে কি তোমার শ্যামলা এঁটে কাছারি যাবে? সবাই তো তোমার ভাইয়ের মতো ভালো মানুষ নয় যে যা ইচ্ছে তাই চলে যাবে। শ্বশুরের এ খবর টের পেলে কি করবো বড় বউ? জানোই তো তোমাদের নন্দাইকে কেমন একজেদা। নন্দাই কেমন একজেদা। মেয়ে পড়লে পড়বো তো পড়ুক, মেয়ে আকাশে চাঁদ চাইলে চাঁদ পেড়ে আনতে যাবেন এমন মানুষ। তাই ভাবলাম কি লেখে, বসে দেখি। ছেলে বুদ্ধি। বড় একটা পাত্রপাত্রী ডাবের জল নিয়ে এসে দাঁড়াল সুকুমারী। ও বাবা, এত এত পারবো না ছোট বউ, তুমি একটু ঢেলে নাও, বলে ভুবনেশ্বরী। খাও না, রোদে এসেছো। তা হোক, এতটা নয় বাবু। অগত্যায় খানিকটা ঢালাঢালি করতে হলো সুকুমারকে। ভুবনেশ্বরী ইত্যাবসরে ব্যাপারটাকে লঘু পর্যায়ে ফেলবার বুদ্ধিটা এঁটে নিয়েছে। তাই ডাবের জলে চুমুক দিতে দিতে ঝট করে বাঁ হাতের মুঠো থেকে কাগজের টুকরোটা এগিয়ে দিলে। এই নাও বিদ্যাবতী বউ, পড়ো দেখিনি এটা। আমরা তো চোখ থাকতেও অন্ধ, জন্ম জন্ম যেন অন্ধই থাকি বাবা।
নিভারিণী বিষমুখে বলে, যে জাতের 10 হাত কাপড়ে কাছা নেই তাদের আবার এত চোখ কান ফোটাবার দরকার কি? বলে, কিন্তু জিনিসটার উপর এমনভাবে হুমড়ি খেয়ে পড়ে দেখে মনে হয় যেন চোখ কান থাকলে মুহূর্তে গ্রাস করে ফেলতো। ভুবনেশ্বরী যাই বলুক, জিনিসটা যেন রহস্যের গন্ধ। সুকুমারী জিনিসখানা উল্টে পাল্টে বলল, কি এ? কি তা আমি বলবো কেন, তুমি বলো। কৌতুকের হাসি হাসি ভুবনেশ্বরী। এ তো একটা ত্রিপদী ছন্দের দেবী বন্দনা দেখছি। কার লেখা? খুব ভালো হাতের লেখা তো। ত্রিপদী ছন্দ শব্দটা যুক্তিগ্রাহ্য নয়, কিন্তু দেবী বন্দনা কথাটা অর্থ জানা। তাই ভুবনেশ্বরীর বুক থেকে যেন একটা পাহাড় নেমে যায়। তবে জিনিসটা দোষণীয় নয়। পড়ো দেখি। সুকুমার একটু শঙ্কিত দৃষ্টিতে বড়জয়ের দিকে তাকায়। নির্ভারিণীর সামনে পড়া, আর এটাতে কোন আলোয় নেবেন? গুরুজনের প্রতি অসম্মাননা, কিন্তু নির্ভারিণী অভয় দেয়। না, পড়ে শুনি। হাবা কালা কানা অন্ধদের জ্ঞান দাও। অতএব সুকুমারী একটু কেসে ইতস্তত হয়ে পড়ে। এসো মা জননী, দুর্গে ত্রিনয়নী, এসো এসো শিব জায়া, সন্তানেরও ঘরে এসো দয়া করে, মহেশ্বরী মহামায়া, তোমারে হেরিতে আশা ভরা চিতে, রয়েছি আকুল হয়ে, আসিবে মা তুমি এই মর্তভূমি, পুত্র কন্যা সাথে লয়ে, একটি বৎসর শূন্য আছে ঘর, দুঃখে আছি নিরবধি, দিবস রজনী কাটে দিন গুণী, কবে দিন দেবে? উমা, এ কি শেষ নেই যে? সুকুমারী অবাক হয়ে বলে, এই স্তোত্তর কোথায় পেলে ঠাকুরজি? আর বলো কেন? ভুবনেশ্বরী কুণ্ঠা দমন করতে হাত পাখা তুলে নিয়ে জোরে জোরে নাড়তে থাকে। সত্তর কীর্তি লিখছিল, কুমোর এসে কাঠামো বাজছে শুনে ফেলে দিয়ে ছুটে গেল। আর আমি কুড়িয়ে তুলে তা নকল করেছে কোত্থেকে? সকৌশলে সকৌতূহল প্রশ্ন করে সুকুমারী। নকল করেছে তা মনে হলো না ছোটো বউ? ভুবনেশ্বরী যাকে বলে দোনামনা সেই সুরে বলে, ও মুখ পুড়িয়ে নির্যাস নিজেই মেতেছে। কি যে বড় ঠাকুরজি! সুকুমারীর কণ্ঠে অবিশ্বাস। নিজে মাতবে কি? এতটুকু মেয়ে এসব কথার মানে জানে? জানে কি না করে, জানে না কি করে বলে বউ? মুখপুরি নুকিয়ে নুকিয়ে তোমার নন্দাইদের কবিরচি শাস্ত্রের বইগুলো পর্যন্ত টেনে পড়তে বসে। সে কথা আলাদা, পারুক না পারুক আত্মা করে বসে। কিন্তু ছন্দ বেঁধে আখর মিলিয়ে এত বড় স্তোত্তর কি সোজা নাকি? ছোট বইয়ের এই অবিশ্বাসের সুর ভুবনেশ্বরীকে ঈশ্বর থতমত করেছিল। কিন্তু মেঘ উড়িয়ে দিল নিভারিণী, যে নিজে এতক্ষণ মুখে আখাড়ের মেঘ নামিয়ে ছোট জাইয়ের অবলীলাক্রমের দিকে তাকিয়েছিল। সুকুমারীর কথা শেষ হতেই হাত নেড়ে পড়ে উঠল নিভারিণী। তাইতে আশ্চর্য হবার কি আছে ছোট বউ? ঠাকুরজি মনে বেদন পাবে তাই রেখে রেখে চলে। ঠাকুরজির ওই মেয়েটাই কি সোজা? রাত দিন আগে ভোঁদার নামে কতদিন আগে ভোঁদার নামে ছড়া বাঁধেনি ও? এ নয় মা দুর্গার নামে বেঁধেছে। কিন্তু ভাবনার কথা বটে, ঠাকুর জামাইয়ের দরদবায় আমরা দরবারায় আমরা 10 জনা নয় মুখে চাবি দিয়ে আছি, কিন্তু কুটুম তো মানবে না। একবার টের পেলে কথা শেষ হলো না, মোক্ষদার হন্তদন্ত মূর্তি দেখা গেল দরজার সামনে। চলে এসো মেজো বৌমা, ঝটপট চলে এসো, ওদিকে বড্ড কাণ্ড হয়েছে। কাণ্ড হয়েছে? কি সেই কাণ্ড? ভুবনেশ্বরীর মুখে কথা জোগায় না, হাঁ করে তাকিয়ে থাকে। সুকুমারী তো আগেই ঘোমটা টেনে নিয়েছে। তবে নিভারিণীর কথা আলাদা। এ বাড়ির গিন্নির পথটা তার এগিয়ে গিয়ে বলে, কিসের কাণ্ড মাউমা? আর বলো না বাছা, সুয়ের বাড়িতে বসেছি কি না বসেছি, রাখাল ছোঁড়া রনপা নিয়ে গিয়ে হাজির। কি সমাচার? না শিগগির চলো, সত্যের শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। ভাগ্যিস দিদিকে বলে এসেছিলাম সুয়ের বাড়ি যাচ্ছি। না, মোক্ষতার কথা শেষ হতে পারে না। সহসা ভুবনেশ্বরী টুকরে কেঁদে ওঠে। উমা, ও কি কাঁদছো কেন মেজো বৌমা? চলো চলো, আপেক্ষের সময় নেই। কিন্তু চলবে কে? ভুবনেশ্বরীর শুধু 2 পাই নয়, সমস্ত লোমকূপগুলো পর্যন্ত অবশ হয়ে গেছে।
সত্যর শ্বশুরবাড়ি থেকে লোক? অতএব আর সন্দেহ কি যে সমস্ত জানাজানি হয়ে গেছে? তাছাড়া আর কি অর্থ থাকতে পারে এরকম বিনা নোটিশে হঠাৎ শ্বশুরবাড়ির লোক আসার? কোথায় কে ঘর শত্রু বিভীষণ আছে, সেই গিয়ে লাগিয়ে দিয়েছে সত্যর এই মারাত্মক অপরাধের আর সত্যর পাপের চেয়ে ভয়ানক দুঃসাহসের খবর। তারপর এরপর আর কি ভুবনেশ্বরী ভাবতে পারে না, শুধু ডোকরানোই মাত্র শুধু ডোকরানোই মাত্রটা বাড়িয়ে বলে ওঠে, ওগো পিসিমা গো, তুমি আমাকে এখানে মেরে ফেলে রেখে যাও, বাড়ি অবধি যেতে পারবো না আমি। আহা, অধৈর্য হচ্ছ কেন বৌমা? মোক্ষদা দেহটাকে প্রায় উল্টো মুখে ঘুরিয়ে ব্যস্ত কণ্ঠে বললেন, এখন কি অধৈর্যের সময়? এক্ষুনি না যেতে পারো একটু সামলে গিয়ে ভেজের সঙ্গে যেও, আমি চললাম। পা তো আমারও কাঁপছে, খেয়ে জানে কি যাত্রা কি বার্তা নিয়ে এসেছে, তা বলে কর্তব্য ত্যাগ করা চলে না। আচ্ছা আমি এগোলাম। রণপা ব্যতীতই রণপায়ের বেগে অদৃশ্য হয়ে যান মোক্ষদা। ভুবনেশ্বরী যখন নিভারিণীর সঙ্গে সন্তর্পণে খিড়কি দরজা দিয়ে ঢুকল, তখন বাড়ির চেহারা নিথর নিস্তব্ধ, যেন এইমাত্রই কেউ একটা শোক সংবাদ পাঠিয়েছে। নিভারিণী ফিসফিস করে বলল, বাড়ি এমন থমথমে কেন বলো ঠাকুরছি? মন তো ভালো লাগছে না। এমন তার গোড়া থেকেই স্বধর্মে আর পোড়া মনেই স্বধর্মেই তো কুকথা গাওয়া। জামাইয়ের কিছু সংবাদ নেই তো? আধমরা মানুষটাকে 14 আনা মেরে নিভারিণী হৃষ্টচিত্তে উঠানে পা দিয়ে এদিক ওদিক তাকায়। দালানে কারা যেন নিঃশব্দে জটলা করে বসে রয়েছে, ঘোমটা দিয়ে বোধ করি সারদা ঘোরাঘুরি করছে, আর ছোট ছেলে মেয়েগুলোর পাত্তা নেই। এসো ঠাকুরজি, উঠে এসো, নিয়তি যা করবে তা সইতেই হবে। এখন দেখি গিয়ে চলো কার কি হলো। নিভারিণী নিজে বুঝতে পারুক না পারুক, তার অবচেতন মনের একটা ফটোগ্রাফ নিতে পারলে সেখানে একটা প্রত্যাশার ছবি দেখতে পাওয়া যেত। জামাইটির কিছু হলেই যেন প্রত্যাশাটি পূর্ণ হয়। নন্দায়ের দবদবা এই গহন গভীরে যে একটি অনির্বাণ গাহ সৃষ্টি করে রেখেছে, সেটাও বুঝি কিঞ্চিত শীতল হয় এমন একটা কিছু দিলে। ভুবনেশ্বরী কিন্তু দাওয়ায় উঠে দালানের চৌকাঠ পার হবার সাহস সঞ্চয় করতে পারে না। উঠোনের বৈঠেতেই বসে পড়ে বলে, আমার হাত পা আর উঠছে না বড় বউ, তুমি দেখো গে। শোনো কথা, তুমি এখানে এমন করে বসে থাকলে চলবে কেন? ভীমের গদা বুকে পড়লেও তো বুক পেতে নিতে হবে ঠাকুরজি। কণ্ঠস্বরের সহানুভূতিকে কোমল করে আসে নিভারিণী। চলো আমি তোমায় আগলে দাঁড়াই। ভয় যতই তীব্র হোক, ভয়ের আকর্ষণটাও যে ততোধিক তীব্র। কাজে কাজেই উঠে পড়ে ভুবনেশ্বরী। আস্তে আস্তে দাওয়ায় উঠে দালানের কোণের দিকের একটা জানলা উঁকি মারে। নিভারিণী অবশ্য দরজার কাছে পৌঁছেছে, কিন্তু ব্যাপারটা কি হলো? ভালো মন্দের মতো কিছু দেখাচ্ছে নাকি? অন্তত সত্যির শ্বশুরবাড়ি থেকে আগতা হৃষ্টপুষ্টাঙ্গী রমণীটির হিসেবে তো হচ্ছে পুরোপুরি ভালোই, হিসেবে মনে হচ্ছে তো পুরোপুরি ভালোই। হয় কোনো দাসী, নচেত নাপিত মেয়ে, এছাড়া আর কী বা হবে? যেই হোক, আপাতত তার আদরটা প্রায় মহারানীর মতো। জল খাওয়াতে বসানো হয়েছে তাকে, চারিদিকে ঘিরে বসে আছেন দীনতারিণী, কাশীশ্বরী, মোক্ষদা, শিবজয়া, ছোট জেঠি, তাছাড়া আশ্রিতা প্রতিপালিতার ঝাঁক। সকলের মুখের চেহারাতেই একটি অতি বিনম্র সমীহভাব, আর মধ্যমণিটির মুখচ্ছবিতে অহংবোধের দৃপ্ত মহিমা। তার সামনে কানা উঁচু বড়সড় পাথরের খোঁড়া, তার মধ্যস্থলে মন্দিরাকৃতি শুকনো চিড়ে স্তূপ, পাশে একটি উঁচু কালো পাথর বাটি ভর্তি দই, এবং সন্নিকটে একখানি আঙট কলার পাতে স্থাপিত ছড়াখানেক চাটিম কলা, গন্ডা চারিক দেদো মন্ডা, একরাশ ফেনি বাতাসা, এবং ক্ষীরের ছাঁচ, চন্দ্রপুরি, নারকেল নাড়ু, বেসন নাড়ু ইত্যাদি বেশ কয়েকটি বড় গোছের সম্ভার। অর্থাৎ ঘরে সংসারে যত প্রকার মিষ্টবস্তু ছিল সব কিছু দিয়ে তুষ্ট করার চেষ্টা চলছে কুটুমবাড়ির নাপিতিনীকে। হ্যাঁ, নাপিতিনী। মালুম হয় দীনতারিণীর কথাতেই। নিতান্ত কাকুতি ভরা কণ্ঠে তিনি বলছেন, আর দুটোখানি চিড়ি দিই নাও নাপিত বিয়ান। আর বিয়ানি বা কেন, হিসেবে তো মেয়ে সুবাদ হচ্ছ। মেয়ে বলি, আর দুটো চিংড়ি একবারে মেখে জব্দ করে নাও না মেয়ে। দইয়ে ভিজলে ও আর কটা, সেই কোণ ভরে বেরিয়েছ, রোদে একবারে মুখ চোখ সেটিয়ে গেছে। ভুবনেশ্বরী বোধ করি বিহ্বলতার বশেই জানলা ছাড়তে ভুলে গিয়েছিল।
নিষ্পলক নেত্রে ঠায় তাকিয়েছিল সেই দেবমূর্তি এবং তার নৈবেদ্যের দিকে। হঠাৎ একসময় পিছনে একটা মৃদু কণ্ঠের আভাসে চমকে ফিরে তাকায় পিছনে সারদা। এখানে দাঁড়িয়ে কেন মেজ খুড়িমা? দাঁড়িয়ে কেন? অমনি ঘরে ঢুকতে পা উঠছে না? ও এসেছে। ও কেন এসেছে বড় বৌমা? কেন আর? সারদা অস্ফুট ম্রিয়মাণ গলায় বলে, এসেছে মস্ত উদ্দেশ্য নিয়ে। বউ নিয়ে যাবার বার্তা পাঠিয়েছেন তারা। আশ্বিন পড়তেই নিয়ে যাবেন বলেছেন। আশ্বিন পড়তেই? বলো কি বড় বৌমা? এই কদিন বাদ? তাই তো বলেছে, একেবারে নাকি পুরুত দিয়ে দিন দেখিয়ে পাঠিয়েছেন তারা। কিছুক্ষণ স্তব্ধ থেকে ভুবনেশ্বরীর বুক ছেড়ে একটা প্রশ্ন ওঠে, সত্য টের পেয়েছে? তা আর পায়নি? কি করছে তা তো আমি জানি না খুড়িমা। ভয়ে ভয়ে ঘরে সিঁধিয়েছে বোধ হয়। আমি তো বাড়ি ছিলাম না, এটা কেউ টের পেয়েছে? এবার সারদা একটু সত্য গোপন করে, বলতে পারছি না মেজ খুড়িমা, বোধ হয় টের পায়নি কেউ। গোলমালে ব্যস্ত আছেন সবাই। সত্য কথা বলা চলে না, কারণ অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে যে ধরনের আলোচনা হয় সেটা যথাযথ প্রকাশ করে লাগিয়ে ভাঙিয়ে দেওয়ার পর্যায়ে পড়ে। ব্যস্ত থাকলেই বাঁচো। ভুবনেশ্বরী আরেকটা দীর্ঘশ্বাস বাক্য উচ্চারণ করে, কিন্তু এখন হঠাৎ কি বিপদ বড় বৌমা? বড় বৌমা কিছু বলার আগেই নাপিত মেয়ের মাজা ঘষা চাঁচা গলাটি ধ্বনিত হয়, বাপ বাড়ি নেই বলে মদ দিতে ছুতো করছো কেন মা ও মা? আমি তো আর আজই যাচ্ছি নে। আমাকে এ মাসের কটা দিন এখানে যে একেবারে আশ্বিনের ৩রা তারিখে নিয়ে যেতে বলেছে, এখানে থেকে। ১৬ পর্ব সমাপ্ত হলো। আগামীকাল ১৭ পর্ব। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।